প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের আরও একটি বই, নাম সেই কুয়াশা। প্রথম খণ্ড। শুরু করছি দশমাংশ। কিছুতেই ওখানে যাবে না তুমি, আমি তা বুঝতে পেরেছি, কিন্তু কেন? এসব নিয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই না আমি। গলার স্বর ভেঙে গেল সোনিয়ার, ফুঁপিয়ে উঠল। সোফা ছেড়ে বিছানার দিকে এগুলো রানা, কাছে গিয়ে হাত রাখলো মেয়েটার কাঁধে। নরম গলায় বলল, সব খুলে বলো আমাকে, মন হালকা হবে। ভেজা চোখে ওর দিকে তাকালো সোনিয়া। জানালা গলে আসা ম্লান আলোয় চিকচিক করছে ওর গাল বেয়ে নেমে আসা অশ্রু। কয়েক মুহূর্ত নিষ্পলক তাকিয়ে থাকলো, তারপর হঠাৎই যেন অনুভব করলো সামনে দাঁড়িয়ে থাকা যুবকটির উপর আস্থা রাখা যেতে পারে। ওকে বিশ্বাস করলে ঠকতে হবে না। বিছানা থেকে নামলো সোনিয়া, জানালার সামনে গিয়ে দাঁড়ালো। রানার দিকে পিঠ রেখে বলল, বেশ, সব বলছি তোমাকে। বলক নাই আমি ফিরতে পারবো না, এ কথাটি ঠিক নয়। পারবো। সত্যি বলতে কি, ফিরতে আমাকে হবেই, নইলে ওরাই আমাকে খুঁজে বের করবে। কারা? রেড ব্রিগেডের লোকেরা। ওদের ফাঁকি দিয়ে কেউ বাঁচতে পারে না। ভয়টা অমূলক হয়ে যাচ্ছে না? ভুরু কুচকে বলল রানা। রেড ব্রিগেডের ক্ষমতা এখন আর আগের মতো নেই। 80-র দশকের শেষে সংগঠনটাকে মোটামুটি ধ্বংস করে দিয়েছে তোমাদের সরকার। যতটুকু এখন অবশিষ্ট আছে তা খুবই দুর্বল। ছোটখাটো টেররিস্ট হামলা ছাড়া বেশি কিছু করবার মরদ নেই ওদের। ভুল সিনিয়র, আবারও শক্তিশালী হয়ে উঠেছে ওরা। বাইরের দুনিয়া এখনও তা জানে না। তাই, কিন্তু এমন একটা সংগঠন তোমার পিছনে লাগবে কেন? ওদের ক্যাম্প থেকে পালিয়ে এসেছিলে বলে? সন্ত্রাসী সংগঠনগুলো থেকে বহু রিক্রুইট পালায়, এ নতুন কিছু নয়। আমার ব্যাপারটা এখন তো তুমি জানো না সিনিয়র। আমি পালিয়েছিলাম বটে, কিন্তু পরে ধরাও পড়ে গিয়েছিলাম। বন্দি করে আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মেসিডেনিয়ায়, মেডিসিনিয়ায়। বিচার করা হয়েছিল ব্রিগেডের লাল আদালতে। সে বড়ই ভয়ানক এক আদালত। সত্যিকার আদালতের মতো মৃত্যুদণ্ড দেয়া হয় ওখানে। আমার বেলা তো তাই ঘটতে চলেছিল। সামান্য এক রিক্রুট আমি পালিয়ে গিয়ে বিশ্বাসঘাতকতা করেছিলাম ব্রিগেডের সঙ্গে। পুলিশ যদি খোঁজ পেত, তাহলে পুরো সংগঠনের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ত। খুবই গুরুতর অভিযোগ এসব। বাঁচলে কিভাবে? প্রাণ ভিক্ষা চাই আমি ওদের কাছে। মিথ্যে কথা বলি, ওদেরকে জানাই যে খুন হওয়া ছেলেটাকে ভালোবাসতাম আমি। ওর কারণে মাথা খারাপ হয়ে গিয়েছিল। আবেগের বশে বোকামি করে ফেলেছি। বলা বাহুল্য, এসব অনুনয় বিনয়ে কাজ হবার কথা নয়, কিন্তু আমার বেলায় হলো। ব্রিগেডের এক প্রভাবশালী নেতার কুনজর ছিল আমার উপর। নিজের কামনা চরিতার্থ করার জন্য আমার জীবন বাঁচায় সে। রক্ষিতা বানায় আমাকে। পুরো একটা বছর তার সঙ্গে থাকি আমি, সত্তাহীন একটা প্রাণীর মতো, নরক তুল্য পরিবেশে। রাতের পর রাত লোকটার মনোরঞ্জন করতে হয়েছে আমাকে। রাগে আর ঘৃণায় বহুবার চিৎকার করে উঠতে ইচ্ছে হয়েছে, কিন্তু পারিনি। প্রাণের মায়ায় সবই সহ্য করে গেছি নীরবে। ঘুরে রানার মুখোমুখি হলো সোনিয়া। তুমি জানতে চেয়েছো সিনিয়র, এখন পর্যন্ত আমি পালাবার চেষ্টা করিনি কেন? সত্যি কথা হলো, এ ধরনের পরিস্থিতি আমার জন্য নতুন কিছু নয়। মানে, প্রাণ বাঁচানোর জন্য ইচ্ছের বিরুদ্ধে কাজ করা। বোলগনায় বন্দি ছিলাম আমি। পড়তো ভেসিওতেও স্বেচ্ছা বন্দি করেছিলাম নিজেকে। আর এখন বন্দি হয়েছি তোমাদের হাতে। তবে জেনে রাখো, সহ্যের শেষ সীমায় পৌঁছে গেছি আমি। খুব শীঘ্রই পালাবার চেষ্টা করব। পেছন থেকে চাইলে তুমি গুলি চালাতে পারো, আমি পরোয়া করব না। তোমার দেয়া কাপড় চোপড় ফিরিয়ে নাও সিনিয়র রানা। আমার পিছনে টাকা পয়সা খরচ করবার কোনো দরকার নেই। ওর বিস্মিত ওকে বিস্মিত করে দিয়ে মুচকি হাসলো রানা। বলল, যাক, অন্তত আত্মহত্যার কথা ভাবছো না, পালাবার কথা বলছো। নিঃসন্দেহে ওটা ভালো লক্ষণ। তুমি হাসছো? হাসবো না? মেয়েরা শুনেছিলাম সব বুঝতে পারে, অথচ তুমি কিছুই বোঝনি। কি বুঝিনি? আমি তোমাকে গুলি করব না সোনিয়া। সোনিয়া, কখনোই না। মিথ্যে কথা। প্রায় চেঁচিয়ে উঠল সোনিয়া। তুমি একটা খুনি। ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারো তুমি? তোমার চোখ দেখেই সেটা বুঝতে পেরেছি আমি। হ্যাঁ, আমি খুনি, শান্ত গলায় বলল রানা। কিন্তু খুন করি শুধুমাত্র প্রয়োজনের তাগিদে, আত্মরক্ষার জন্য, কিংবা দুনিয়াকে মানুষ নামের কিছু কলঙ্কের হাত থেকে মুক্ত করতে। যা হোক, এ নিয়ে তর্কে যাব না তোমার সঙ্গে। কেবল এটুকু বলবো, আমার তরফ থেকে কোনো ধরনের ভয় নেই তোমার। পালাবার দরকার হবে না। কেন? কারণ তোমাকে আমার প্রয়োজন, একইভাবে আমাকেও তোমার। কিসের জন্য? রেড ব্রিগেডের হাত থেকে আমাকে রক্ষা করবে তুমি, এটাই বলতে চাইছো? শুধু রক্ষা না, আমি তোমার জীবনটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব।
যাতে আর কোনো দিন ভয়ের মাঝে থাকতে না হয় তোমাকে। কিভাবে সেটা সম্ভব তা এখনই বলতে পারছি না, হয়তো সময় লাগবে, কিন্তু আমি আমার কথা রাখবো। কেন বিশ্বাস করব তোমাকে? কারণ আর কোনো পথ নেই তোমার সামনে। নিজেই তো বললে রেড ব্রিগেড একসময় তোমাকে খুঁজে বের করবে। ততদিন পর্যন্ত কি এভাবেই বাঁচতে চাও? পড়তো ভেসিওতে সহজে আমার খোঁজ পেত না ওরা। অনেক দিন গা ঢাকা দিয়ে থাকতে পারতাম ওখানে। সেটা তো এখন আর সম্ভব নয়। হলেও বা ফিরবে কেন ওখানে? পাহাড় ঘেরা ওই জায়গায় কেন বন্দি করে রাখবে নিজেকে? কি আছে ওখানে? যারা তোমার দাদিকে খুন করেছে তাদের সঙ্গে ব্রিগেডের খুব কি তফাৎ আছে? দুদলই মানুষ খুন করে, হয় গোমর রক্ষা করার জন্য, নয়তো মিথ্যে আদর্শ বাস্তবায়ন করার জন্য নামে। বিশ্বাস করো, এদের মাঝে কানেকশন আছে। এই কানেকশনই খুঁজে বেড়াচ্ছে আমি আর কুয়াশা। যে করে হোক ওদেরকে থামাতে হবে। ওরা আমাদের থামাবার আগেই। তোমার দাদি সেটা বুঝতে পেরেছিলেন। তাই অনুরোধ করছি, সাহায্য করো আমাদেরকে, নিজেকেও সাহায্য করো। তোমাদেরকে সাহায্য করার কোনো উপায় নেই আমার। কি করতে বলবো তা তো শোনোইনি এখনো। শোনার প্রয়োজন নেই। আমি জানি কি চাইছো তুমি। ব্রিগেডের কাছে ফিরে যেতে বলবে আমাকে, তাই না? আমার মাধ্যমে ওদের নাগাল পেতে চাও তুমি? হয়তো, কিন্তু এখনই নয়। অসম্ভব। মরে গেলেও ওদের কাছে যাব না আমি। ওরা মানুষ না, জানোয়ার। হ্যাঁ, এবং এ কারণে ধ্বংস করতে হবে ওদেরকে। কিভাবে? তুমি আর সিনিয়র কুয়াশা মাত্র দুজনে কিভাবে ধ্বংস করবে রেড ব্রিগেডের মতো একটা সংগঠনকে? ওদের কোমর ভেঙে দেব আমরা। যাদের কাছ থেকে পয়সা করি পাচ্ছে ওরা, যাদের কথা মতো কাজ করছে, তাদেরকে খতম করে দেব। তখন শুধু রেড ব্রিগেড না, দুনিয়ার বহু সন্ত্রাসী সংগঠনই ছত্রভঙ্গ হয়ে যাবে। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না সিনিয়র। বলতে চাইছো রেড ব্রিগেডকে অন্য কেউ চালাচ্ছে? কে সেটা? ফেনিশ নামে একটা গুপ্ত সংঘ। এতদিন শুধু গুজব শুনেছি এ ব্যাপারে, কিন্তু তোমার দাদির কাছ থেকে প্রথমবারের মতো নিরেট কিছু তথ্য পেয়েছি আমরা, যা ধরে ওদের মুখোশ ছিঁড়ে ফেলা যায়। সংগঠনটার জন্মের সময় উপস্থিত ছিলেন তিনি। কি তথ্য পেয়েছ? ফেনিসের প্রতিষ্ঠাদের নাম ধাম। বলতে বলতে থমকে গেল রানা। মৃদু একটা শব্দ কানে এসেছে ওর। জানালা দিয়ে বাইরে থেকে ভেসে আসেনি ওটা, এসেছে দরজার ওপাশ থেকে। কাপড়ের খসখসানি, এক পা থেকে অন্য পায়ে ভর বদলেছে কেউ। আড়ি পেছেছে লোকটা। ঠোঁটের কাছে তর্জনী তুলে সোনিয়াকে চুপ থাকার ইঙ্গিত করলো ও। নিঃশব্দে এগিয়ে গেল দরজার দিকে। কয়েক মুহূর্ত স্থির হয়ে থাকলো, তারপর এক ঝটকায় খুলে ফেললো পাল্লা। কেউ নেই ওপাশে। খা খা করছে শূন্য হলয়ে। তাতে স্বস্তি পাবার কিছু নেই। শুনতে যে ভুল হয়নি সে ব্যাপারে রানা নিশ্চিত। কেউ একজন আসলেই দাঁড়িয়েছিল দরজার বাইরে। সরে পড়েছে বিপদ টের পেয়ে। গেল কোথায়? বেশি দূর যেতে পারেনি নিশ্চয়। কামরা থেকে বেরিয়ে এলো। লঘু পায়ে হাঁটতে শুরু করলো হলয়ের যে প্রান্তে সিঁড়ি সেদিকে। একটা হাত ঢুকিয়ে রেখেছে জ্যাকেটের তলায়। মুঠোতে আঁকড়ে ধরে রেখেছে সিক্স সাওয়ারের হাতল। ঝামেলার গন্ধ পেলেই বের করে আনবে। দুশ্চিন্তায় আসন্ন হয়ে আছে রানার মাথা। বুঝতে পারছে ওকে স্পট করে ফেলেছে কেউ। দরজায় আড়ি পেতে কনফার্ম হতে চাইছিল। রাগ হলো ওর। আরো সাবধান হওয়া উচিত ছিল ছদ্মবেশ নেয়া। বিহা কন্ট্রাক্টির মতো জায়গায় যেভাবে আসল চেহারা নিয়ে ঘুরিয়ে বেরিয়েছে, তাতে কারো চোখে পড়ে যাওয়াই তো স্বাভাবিক। গেল কোথায় লোকটা? পালায়নি। পালালে ওকে চোখে চোখে রাখতে পারবে না। তার মানে আশেপাশেই কোথাও লুকিয়ে পড়েছে। কোথায়? হলওয়ের ছায়ার মাঝে নাকি সিঁড়িতে? জানা যাবে শীঘ্রই। হঠাৎ পিছনে একটা দরজা খোলার আওয়াজ পেল রানা। ঘুরতে ঘুরতে টের পেল বড্ড দেরি করে ফেলেছে। কামরাটার ভিতর থেকে ঝড়ের বেগে বেরিয়ে এলো একটা বিশালদেহী মূর্তি। উঁচু করে রাখা হাত সজোরে নামিয়ে আনলো রানার ঘাড়ের উপর। পিস্তলের বাটের সঙ্গে হাড়ের সংঘর্ষে বিচ্ছিন্ন আওয়াজ হলো। খুলির গোড়া থেকে শুরু করে পুরো মেরুদণ্ডে ছড়িয়ে পড়ল তীব্র ব্যথা। পায়ে কোনো শক্তি পেল না রানা। ভারসাম্য হারিয়ে হুড়মুড় করে পড়ে গেল। দপদপে একটা ব্যথা নিয়ে জ্ঞান ফিরল রানার। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। নড়তে গিয়ে টের পেল ছোট্ট একটা জায়গার ভিতর আটকা পড়ে আছো। হাত তুলতেই স্পর্শ পেল হ্যাঙ্গারে ঝোলানো কাপড়ের। তার মানে ক্লোজেটের ভিতর ঢুকানো হয়েছে ওকে। ব্যথাটা সয়ে নেওয়ার জন্য কিছুটা সময় নিথর হয়ে পড়ে রইল। একই সঙ্গে মাথায় বইছে চিন্তার ঝড়। কতক্ষণ অচেতন হয়েছিল। কবজিতে বাঁধা ঘড়ির লিওনিমাস
লিউমিনাস ডায়ালের দিকে তাকালো। বেশি না, মাত্র 20 মিনিট। কথা হলো, এভাবে ওকে ক্লোজেটের ভিতর ফেলে রেখেছে কেন প্রতিপক্ষ? কোথায় লোকটা? হাত পা বেঁধে ইন্টারগেশনের ইন্টারোগেশনের জন্য তৈরি করেনি কেন? রাখেনি কেন দৃষ্টিসীমার ভিতর? মৃদু একটা চিৎকারের শব্দে চকিত হয়ে উঠল রানা। ক্লোজেটের বাইরে থেকে এসেছে ওটা। রানী কণ্ঠ, নারী নারী কণ্ঠ। সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গেল রহস্যটা। ও নয়, লোকটার টার্গেট সোনিয়া। ওকেই স্পট করেছে ব্যাটা, রানাকে নয়। কামরার ভিতর থেকে রাগী গলায় শোনা গেল, মাগি, বেশ্যা, মার্চেই এ থাকার কথা ছিল তোর। 9 লাখ লিরা নিয়ে আমাদের লোক পাঠিয়েছিলাম, কিন্তু তোকেও পাইনি, তোর কন্ট্যাক্টকেও না। কোনো কুরিয়ারই তোর টিকিট দেখেনি। হারামজাদি, কোথায় ছিলি তুই এতদিন? কি করেছিস আমাদের টাকা পয়সা নিয়ে? জবাবে গঙিয়ে উঠল সোনিয়া। পর মুহূর্তে ঠাস করে একটা আওয়াজ হলো। সম্ভবত থাপ্পড় দেওয়া হয়েছে। দাঁতে দাঁত পিছল রানা। অবলা একটা মেয়ের গায়ে হাত তোলা হচ্ছে না। পিস্তলটা ছিনিয়ে নেওয়া হয়েছে, কিন্তু রানার জ্ঞান যে এত দ্রুত ফিরে আসবে তা বোধহয় লোকটা আন্দাজ করতে পারেনি। নিচু স্তরের গুন্ডা বলে মনে হচ্ছে, কাজকর্মে কাঁচা। প্রতিপক্ষকে অচেতন বলে ভাবছে, কাজেই অবাক করে দেওয়ার সুযোগটা নিতে হবে ওকে। উঠে দাঁড়িয়ে শক্তি সঞ্চয় করলো রানা। ক্লোজেটের 2 পাল্লার মাঝখানে কাঁধ ঠেকিয়ে সজোরে ধাক্কা দিল। বাইরে লাগানো ঠুনকো সিটকিনি সে পেশার সহ্য করতে পারল না। মৃদু শব্দ তুলে উপড়ে এলো চৌকাঠ থেকে। বাঘের মতো লাফিয়ে ক্লোজেট থেকে বেরিয়ে এলো রানা। এক পলকে দেখে নিল পরিস্থিতি। গা গুলিয়ে ওঠার মতো দৃশ্য। রানার দিকে পিঠ দিয়ে 2 পা ফাঁক করে দাঁড়িয়ে আছে বিশালদেহী এক ইটালিয়ান। তার সামনে একটা চেয়ারে বসিয়ে রাখা হয়েছে সোনিয়াকে। হাতলের সঙ্গে বেঁধে রাখা হয়েছে 2 হাত। সামনের 2 পায়ের সঙ্গে পা। মুখ জুড়ে কালশিটে পড়ে গেছে উপর্যুপরি আঘাতের ফলে। বা চোখটা বুজে এসেছে প্রায়। গাল বেয়ে নেমে এসেছে রক্তের ধারা। ছিঁড়ে ফেলা হয়েছে পরনের পোশাক। স্তনজোড়া উন্মুক্ত। বুটার আশপাশে পোড়া দাগ। সিগারেটের ছ্যাঁকা দেয়া হয়েছে। মাথায় আগুন জ্বলে উঠল রানার। যে অত্যাচার চালানো হয়েছে মেয়েটির উপর, তার সঙ্গে ইন্টারোগেশনের কোনো সম্পর্ক নেই। সেফ স্যাডিজম ছাড়া আর কিছু নয় এটা। পিছনে আওয়াজ শুনেই ঘুরে দাঁড়িয়েছে বিশালদেহী। সেকেন্ডের ভগ্নাংশের জন্য তার চোখে চোখ রাখল রানা। তারপরে বুনো মোষের মতো মাথা নিচু করে ডাইভ দিল। গুঁতো মারল লোকটার পেটে। ব্যথা পেয়ে গুঙিয়ে উঠল ইটালিয়ান। কয়েক পা পিছিয়ে গেল, কিন্তু তারপরেও দাঁড়িয়ে থাকলো পায়ের উপর। রানা ভারসাম্য ফিরে পাবার আগেই ওর বগলের তলায় হাত দুটো ঢুকিয়ে দিল সে। শক্ত করে জড়িয়ে ধরে হাত পাক ঘোরালো। তারপর অনায়াসে সরিয়ে দিল একপাশে। ধপাস করে মেঝেতে পিঠ দিয়ে পড়ল রানা। পর মুহূর্তে স্প্রিংয়ের মতো লাফ দিয়ে উঠে দাঁড়ালো। বুঝতে পারছে শরীরে প্রচণ্ড শক্তি ধরে লোকটা। গায়ের জোরে নয়, তাকে হারাতে হবে গতি এবং ক্ষিপ্ততা দিয়ে। সমস্ত ব্যথা ভুলে থাকার চেষ্টা করলো। ছুটে গেল ইটালিয়ানকে লক্ষ্য করে। নিচ থেকে উপর দিকে ঘুষি চালিয়ে ব্যাটার চিবুকে লাগাতে পারল। দেখতে পেল থেতলানো মাংস থেকে রক্ত বেরিয়ে আসছে। ঘুষিটা প্রচণ্ড ছিল। অন্য কোনো লোক হলে সঙ্গে সঙ্গে জ্ঞান হারাতো, কিন্তু ইতালিয়ান দত্ত অন্য ধাতে গড়া। হাতের উল্টো পিঠ দিয়ে রক্ত মুছল নির্বিকারভাবে। তারপর 2 হাত মুঠো পাকিয়ে রানার দিকে এগোলো, বক্সারের মতো মাথা নিচু করে। নিজের উপর প্রচণ্ড আত্মবিশ্বাস। খালি হাতেই পুচকে লোকটাকে খতম করতে পারবে বলে ভাবছে, তাই পিস্তল বের করছে না। পা বাড়িয়ে মাথাটা নিচু করে নিল রানা। ইতালিয়ানের চালানো ঘুষি এড়িয়ে আবার তাকে আঘাত করলো পেটের নিচের দিকে। অনুভব করলো ওর মুঠো মাংসের ভিতর ঢুকে হাড়ে ধাক্কা খেলো। পর মুহূর্তে সিটকে পিছন দিকে পড়ল রানা। লোকটার দ্বিতীয় ঘুষিটা বুকে লেগেছে। ওর মনে হলো বুকের ভেতর হৃৎপিণ্ডটা ছাতু হয়ে গেছে। এত জোরালো ঘুষি আগে বোধহয় কখনো খায়নি। কয়েক মুহূর্ত পড়ে থাকলো রানা। ব্যথায় চোখে অন্ধকার দেখছে, যেন কুয়াশার ভেতর রয়েছে ও। অনেক কষ্টে হাঁটুর উপর সিধে হলো। টলতে টলতে দাঁড়াতেও পারল। শেষ একবার চেষ্টা করে দেখতে চায়। পা বাড়িয়ে সামনে চলে এলো ইতালিয়ান।
প্রথম দুটো ঘুষি ঝট করে মাথা সরিয়ে নিয়ে এড়িয়ে যেতে পারল রানা। তৃতীয় ঘুষিটা এক পা পিছিয়ে দিল ওকে, তবে পড়ে যায়নি, থামেওনি। আঘাত সামলে সামনে বাড়ল। ইতালিয়ান লক্ষ্য করলো রানা শুধু আক্রমণ ঠেকাচ্ছে, পাল্টা আঘাত করতে চাইছে না। রানার উদ্দেশ্য বুঝতে না পেরে পিছাতে শুরু করলো সে। ভঙ্গিটা রানার আত্মরক্ষার, তবে সামনে বাড়ছে, আর আক্রমণের ভঙ্গি নিয়ে পিছু হচ্ছে ইতালিয়ান। কামরার ভিতরে চক্কর দিচ্ছে ওরা। রানার চেহারায় অতি সতর্ক বা ভয় ভয় ভাব রয়েছে। সেটা দেখে দত্ত ভাবতেও পারেনি হঠাৎ এমন লাভ দেবে ও। কাজেই তাকে খানিকটা অসতর্ক অবস্থায় পেয়ে গেল রানা। প্রথম লাফে নাগালের মধ্যে চলে এলো তার লম্বা গলাটা। প্রথমে ডান কনুই ভাঁজ করে ক্যারাতে চপ মারল রানা লোকটার কণ্ঠনালীর উপর। পর মুহূর্তে টিপে ধরল গলাটা দুই হাতে। এতক্ষণ পায়তারা কষছিল রানা বক্সারের দুর্বল জায়গাটার নাগাল পেতে। ধরার পর আর ছাড়ায় কার সাধ্য। গায়ে যতই জোর থাকুক কোনোই দিয়ে বা ঘুষি মেরে কোনো লাভ হলো না ইতালিয়ানের। রানা যেন প্রতিজ্ঞা করেছে যত আঘাতই আসুক গলাটা কোনো অবস্থাতেই ছাড়বে না। দুহাত দিয়ে শ্বাসনালীটা শক্ত করেই ধরেছ। সেই সঙ্গে বাম হাঁটু চালালো দত্তের উরুসন্ধি আন্দাজ করে। ঘুমিয়ে উঠল লোকটা, ছটফট করছে ব্যথায়। ধীরে ধীরে একটা আতঙ্ক ভর করলো ওর চোখে। দুর্বল হাতে এখন গলাটা মুক্ত করতে চাইছে ইটালিয়ান। রানার দুই কবজি ধরে নিচের দিকে টান দিচ্ছে সে। সুযোগ পেল রানা লোকটার গলায় চাপ বাড়াবার। এতক্ষণ গলা ধরে ঝুলেছিল, এবার পায়ের উপর শক্ত হয়ে দাঁড়িয়েছে। ঘৃণা আর আক্রোশ থেকে উচ্চারিত প্রবল আসরিক শক্তি অনুভব করছে দুই হাতে। ইতালিয়ানের গলা বুঝে গেছে, বাতাসের অভাবে হাঁসফাঁস করছে সে। এমন সহজ একটা কৌশলে দুর্বল প্রতিপক্ষ তাকে কাবু করে ফেলছে, এ যেন সে বিশ্বাস করতে পারছে না। শুধু যে আতঙ্কে তা নয়, বিস্ময়ে বিস্ফারিত হয়ে উঠেছে তার চোখ জোড়া। দুর্বল হয়ে পিছন দিকে হেলে পড়ছে সে, আর সেটা অনুভব করে রানার হাতে যেন আরো জোর এসে যাচ্ছে। মনে হলো এক সময় কোটর ছেড়ে লোকটার চোখ দুটো বেরিয়ে আসবে। শির দ্বারা বাঁকা হয়ে যাচ্ছে তারপর শুয়ে পড়ল মেঝেতে। রানা চেপে বসলো ওর বুকের উপর। অক্সিজেনের অভাবে ঝাঁকি খেতে শুরু করলো বিশাল শরীরটা। তারপর আস্তে আস্তে স্থির হয়ে গেল। গলাটা ছেড়ে দিল রানা। টলমল পায়ে উঠে দাঁড়ালো রানা। মাতালের মতো লাগছে রানাকে। ঘন ঘন হাঁপাচ্ছে। টলতে টলতে এগিয়ে গেল প্রায় অচেতন সোনিয়ার দিকে। কাঁপা কাঁপা হাতে খুলতে শুরু করলো ওর হাত পায়ের বাঁধন। কি ঘুরছে সে সম্পর্কে সচেতন নয় সোনিয়া। দুর্বল ভঙ্গিতে মাথা নাড়ল, ফিসফিসে অনুনয় করলো ওকে আর ব্যথা না দেবার জন্য। পাজাকোলা করে ওকে বিছানায় নিয়ে গেল রানা। চাদর দিয়ে ঢেকে দিল অনাবৃত দেহ। পাশে বসে হাত বুলিয়ে দিল মাথায়। কোনো ভয় নেই, নরম গলায় বলল, লোকটা আর ক্ষতি করতে পারবে না তোমার। আচমকা উঠে বসলো সোনিয়া। শক্ত হাতে জড়িয়ে ধরল রানাকে, মুখ গুজল বুকে। হিস্টোরিয়াগ্রস্তের মতো কাঁপছে পুরো শরীর, কাঁপছে একই সঙ্গে। বিড়বিড় করে বলল, আমাকে বাঁচাও রানা, এই দুঃস্বপ্নের হাত থেকে মুক্তি দাও আমাকে। অনেক কিছুই জানার আছে ওর কাছ থেকে, বুঝতে পারছে রানা, কিন্তু জিজ্ঞাসাবাদের সময় নেই এখন। আগে মেয়েটার চিকিৎসার ব্যবস্থা করতে হবে মেঝেতে পড়ে থাকা লাশটারও। এখনই বেরিয়ে পড়তে হবে রোমিং হাউস থেকে, নতুন কোনো শত্রু উদয় হবার আগে। একটু ভেবে দেখলো রানা, উপায় নেই। রানা এজেন্সির রোম শাখা সাহায্য এই মুহূর্তে নিতেই হবে ওকে। শাখা প্রধান ভূষণের মাধ্যমে ডেড বডি সরাতে হবে। এজেন্সির নিজস্ব ডাক্তারের কাছেও নেওয়া যাবে সোনিয়াকে। মেয়েটার বাহুবন্ধন থেকে সাবধানে নিজেকে ছাড়িয়ে নিল রানা। 20 এক্সামিনেশন রুম থেকে বেরিয়ে এসে দরজা টেনে দিল ডক্টর রতন চক্রবর্তী। কলকাতায় আদি বাড়ি, বয়স 60 পেরিয়ে গেছে। 30 বছর ধরে ইটালিতে প্রবাস জীবন কাটাচ্ছে। শুরু থেকে রানা এজেন্সির রোম শাখার সঙ্গে জড়িত। অপারেটরদের মেডিকেল সাপোর্ট দিচ্ছেন। রানা অত্যন্ত শ্রদ্ধা করে তাকে। এমনিতে হাসিখুশি স্বভাবের মানুষ, কিন্তু এ মুহূর্তে গম্ভীর হয়ে আছেন। রানার দিকে না তাকিয়েই বললেন, মাইল্ড সিডেটিভ দিয়েছি মেয়েটাকে।
আমার বউ আপাতত সঙ্গে আছে, ওর জ্ঞান ফিরবে খুব শীঘ্রই, তখন দেখা করতে পারবে ওর সঙ্গে। কেমন আছে মেয়েটা? উদ্বিগ্ন গলায় জানতে চাইল রানা। ব্যথায় কাতর, তবে সেটা বেশি ভোগাবে না। মলম লাগিয়ে দিয়েছি পোড়া জায়গাগুলোতে। ওটা লোকাল অ্যানথেস্টিক অ্যানথেটিক হিসেবে কাজ করবে। শুকিয়ে গেলে আবার লাগাতে হবে। কয়েকটা টিউব দিয়ে দিচ্ছি। একটা সিগারেট ধরালেন ডক্টর চক্রবর্তী। কথা শেষ হয়নি তার। মুখের কন্টিউশনগুলোয় বরফ ঘষে দিচ্ছি। ফোলা কমে যাবে রাতের ভিতর। কাটা ছেঁড়াগুলো সিরিয়াস কিছু নয়, সেলাইয়ের প্রয়োজন নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলল রানা। যাক, ভয় তাহলে কাটলো আমার। ব্যাপারটা এত সহজ নয় রানা। গম্ভীর ভঙ্গিতে ধোয়ার একটা রিং ছাড়লেন ডক্টর চক্রবর্তী। মেডিক্যালি হয়তো সিরিয়াস নয় ও। সামান্য মেকআপ আর বড় সানগ্লাসের সাহায্যে ঢেকে দেওয়া যাবে সব আঘাতের চিহ্ন। কিন্তু তাই বলে পুরোপুরি সুস্থ বলবো না ওকে। কি বলতে চান? ভুরু কোচকালো রানা। জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়লেন চক্রবর্তী। কতটা জানো ওর সম্পর্কে? বলতে গেলে কিছুই না, মাত্র কয়েকদিনের পরিচয়। কেন? তোমার জেনে রাখা দরকার, আজ যা ঘটেছে সেটাই ওর প্রথম অভিজ্ঞতা নয়। পুরনো অত্যাচারের চিহ্ন দেখেছি আমি, কিছু কিছু অত্যন্ত সিভিয়ার। কি ধরনের চিহ্ন? সিগারেটের ছ্যাঁকা তো আছেই, আরও আছে বেশ কিছু কাটা দাগ। ওগুলোর প্রত্যেকটাই করা হয়েছে মেডিকেল ইকুইপমেন্টের সাহায্যে, খুব পেশাদার ভঙ্গিতে, অল্প চেষ্টায় সর্বোচ্চ কষ্ট দেবার জন্য। কতদিনের পুরনো বলে মনে হয় আপনার? 1-1.5 বছর, তার বেশি না। কয়েক জায়গায় টিস্যু এখনো নরম। কয়েক জায়গার টিস্যু এখনো নরম। কেন এসব করা হয়েছে কিছু আন্দাজ করতে পারেন? জিজ্ঞেস করল রানা। সিগারেটে টান দেবার জন্য একটু বিরতি নিলেন চক্রবর্তী। তারপর বললেন, এ ধরনের পরিস্থিতিতে প্রলাপবকের রুগী। মেয়েটার বেলাতেও তাই ঘটেছে। সেখান থেকে কিছুটা আইডিয়া করেছি। বিপ্লব, আনুগত্য, আত্মহত্যা, আত্মত্যাগ, এসব হাবিজাবি বকছিল। আমার ধারণা খুবই পরিকল্পিতভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে এর, কিংবা করার চেষ্টা চালানো হয়েছে। চোয়াল শক্ত হয়ে উঠল রানার। ব্রিগাদিস্টরা তাহলে ব্রেন ওয়াশেও বিশ্বাসী? কপালে ভাঁজ পড়ল ডক্টর চক্রবর্তীর। ব্রিগাদিস্তি মানে রেড ব্রিগেডের সদস্যদের কথা বলছো? সরি, মনের কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে। ভুলে যান কি বলেছি, তাতে আপনারই মঙ্গল হবে। আমি না হয় ভুলে গেলাম, কিন্তু তোমার বান্ধবীকে এসব ভোলানো খুব কঠিন হবে। ওর মাথা ভর্তি জঞ্জাল গিজগিজ করছে। যতটা হোপলেস ভাবছেন ততটা হয়তো নয়, বলল রানা। ব্রিগেড ছেড়ে পালিয়ে এসেছ পুরোপুরি সুস্থভাবে? জানতে চাইলেন চক্রবর্তী। শারীরিকভাবে যতটা সম্ভব আর কি। তাহলে ও একটা ব্যতিক্রম। ব্যতিক্রম হলেই ভালো, কারণ জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে ওর সাথে কথা বলতে চাই আমি। খোলসের ভিতরে ফের ঢুকে পড়ার আগে। কিছু একটা লুকাচ্ছ, সেটা জানতে হবে আমাকে। আইসি, বললেন ডক্টর চক্রবর্তী। কিন্তু তোমাকে সতর্ক করে দেয়া দরকার। সাইকোলজিক্যালি অত্যন্ত নাজুক অবস্থাতে আছে মেয়েটা। দীর্ঘদিন টর্চার চালানো হয়েছে ওর উপর, সেটা ভুলে যেও না। অস্বীকার করছি না, কিন্তু ওর মুখ খোলানোর জন্য এর কোনো বিকল্প নেই আমার হাতে। আমার ধারণা মেয়েটার দাদিও ঠিক একই জিনিস চেয়েছিলেন, সেজন্যই ওকে তুলে দিয়েছেন আমার হাতে। বলতে বলতে থেমে গেল রানা। ডক্টর চক্রবর্তী ভুরু কুঁচকে তাকিয়ে আছেন ওর দিকে। কথাগুলোর অর্থ বুঝতে পারছেন না, পারার কথাও নয়। সরি, আপনাকে সব কিছু জানানো সম্ভব নয় এ মুহূর্তে, লজ্জিত গলায় বলল। ইটস ওকে, মাসি তাড়ানোর ভঙ্গিতে হাত নাড়লেন চক্রবর্তী। মেডিকেল বিষয় ছাড়া অন্য কিছুতে আগ্রহ নেই আমার। এক্সামিনেশন রুমের দরজা ফাঁক করে উকি দিলেন মিসেস চক্রবর্তী। জানালেন মেয়েটার জ্ঞান ফিরছে। যাও, রানাকে বললেন ডাক্তার। বেশি চাপ দিও না, এটুকুই আমার পরামর্শ। আলতো হাতে সোনিয়ার গাল স্পর্শ করল রানা। ছোঁয়া পেতেই বালিশের উপর মাথা কাত করল মেয়েটা। ঠোঁট দুটো ফাঁক হলো, বেরিয়ে এলো মৃদু গঙ্গানি। দীর্ঘশ্বাস ফেলল রানা। সোনিয়া মাজোলা নামের এই অদ্ভুত তরুণীর রহস্য ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। শুরু থেকে দুর্ভেদ্য এক দেয়াল খাড়া করে রেখেছিল ওর রানা কুয়াশার সামনে। সেটা ভেদ করে উকি দেয়া যাচ্ছিল না। পাহাড়ের মাঝে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা সেই নির্ভীক মেয়ে,
যার মধ্যে বিন্দুমাত্র রসকস লক্ষ্য করেনি। অথচ টলারে উঠে সেই পরিণত হয়েছে প্রাণচঞ্চল এক মানুষে। ইতালির মাটিতে পা দেওয়ার পর আবার হারিয়ে গিয়েছিল চাঞ্চল্য। মেলানো যাচ্ছিল না এই আচরণের পার্থক্য। এখন বুঝতে পারছে সাগরের বুকে ওই ট্রলার ছিল মেয়েটির জন্য একটা অভয় আশ্রয়। ওখানে সম্পূর্ণ নিরাপদ মনে হয়েছিল ওর নিজেকে, তাই মেতে উঠেছিল হাসি ঠাট্টায়। ঠিক যেমন কারাগারের চার দেয়ালের মাঝে বন্দি কয়েদি উপভোগ করার চেষ্টা করে মুক্ত বাতাসকে। ক্ষতবিক্ষত মনের মানুষ এভাবে আচরণ করে। ক্ষতের স্বরূপ জানবার পরে আস্তে আস্তে সবই অনুধাবন করতে পারছে রানা। আর কি বা আশা করা যায় সোনিয়ার কাছ থেকে? জীবনের সবচেয়ে নিচু স্তরে দীর্ঘ একটা সময় কাটিয়েছে বেচারি। পাগল যে হয়ে যায়নি তাই ঢের। ধীরে ধীরে চোখ খুলল সোনিয়া। ভয়ার্ত ভয়ার্ত ভঙ্গিতে চোখের পাতা পিট পিট করলো কয়েকবার, ঠোঁট কাঁপল। কয়েক মুহূর্ত পর যেন চিনতে পারল রানাকে। ভয় মিলিয়ে গেল দৃষ্টি থেকে। আশ্বাস দেওয়ার ভঙ্গিতে ওর চুলে হাত বুলিয়ে দিল রানা। গ্লাচ্ছি, ফিসফিসালো সোনিয়া। ধন্যবাদ মসিও রানা, ধন্যবাদ। ওর ঠোঁটের উপর একটা আঙুল রাখলো রানা। নরম সুরে বলল, ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। কী ধরনের অত্যাচার সয়েছ তুমি তা শুনেছি আমি ডাক্তারের কাছে। এখন বাকিটা বলো, মার্সেয়ে কি ঘটেছিল? দু চোখে অশ্রু জমল সোনিয়ার। কেঁপে উঠল আবার। না, ওসব জিজ্ঞেস করো না প্লিজ, আমাকে সব জানতে হবে। ভয় নেই তোমার, আর কোনোদিন তোমাকে ছুতে পারবে না ওরা, আমি কথা দিচ্ছি। কি করে ওরা? তা তো দেখেছ। কি করে ওরা তা তো দেখেছ। উফ, সেই কষ্ট আর কোনো দিন পেতে হবে না তোমাকে। সোনিয়ার মুখের কথা কেড়ে নিয়ে বলল রানা। রুমাল দিয়ে মুছে দিল চোখের পানি। শোনো, তোমার অবস্থা আমি বুঝতে পেরেছি। কেন পালিয়ে গিয়েছিলে, কেন নিজেকে সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলে, সেসব জেনে গেছি। কিন্তু তুমি বুঝতে পারছো না, ওটা কোনো সমাধান নয়। পালিয়ে বন্দির মতো বেঁচে থেকে লাভ নেই কোনো। ওটাকে জীবন বলে না। তাই অনুরোধ করছি, সাহায্য করো আমাকে, যাতে ওই পিশাচদের ধ্বংস করে দিতে পারি। আর কিছুর জন্য না হোক, অন্তত প্রতিশোধের জন্য। যা করেছে ওরা তোমার সঙ্গে, তার শাস্তি দেবার জন্য হলেও জ্বলে ওঠো। রানার চোখে চোখ রেখে কয়েক মুহূর্ত নীরব রইল সোনিয়া, যেন বোঝার চেষ্টা করল ওকে। হঠাৎই সে টের পেল সামনের এই যুবকটিকে বিশ্বাস করা যায়। চোখের মনিতে বাসা বেঁধেছে মায়া, মমতা আর আশ্বাস। মনের ভিতর অনুভব করল এর উপর আস্থা রাখলে কখনো ঠকতে হবে না। অদ্ভুত এক প্রেরণা অনুভব করলো বুকের ভিতর। লম্বা করে শ্বাস ফেলল। বিছানায় উঠে বসে নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, কি জানতে চাও? মার্শের ঘটনা, বলল নানা। ওই বিঘ্রাতিস্তি কিসের কথা বলছিল? কথা গুছিয়ে নেবার জন্য একটু অপেক্ষা করলো সোনিয়া। তারপর বলতে শুরু করলো, ড্রাগ চোরাচালানের কাজে নিয়োগ করা হয়েছিল আমাকে। কুরিয়ারের সঙ্গে যাবার কথা ছিল, তার হয়ে চারদিকে নজর রাখা, সেই সঙ্গে পেশার মতো লোকটার মনোরঞ্জন করার জন্য পাঠানো হয়েছিল আমাকে। একটু কেঁপে উঠল। চোরাচালানের সময় এ ধরনের মেয়েদের গুরুত্ব অনেক। দরকার হলে সরকারি লোকজনের কাছে ঘুষ হিসেবে পাঠানো যায় এদেরকে। ডিকয় হিসেবে ব্যবহার করা যায়। নজরদারির জন্য এরা আদর্শ, কেউ সন্দেহ করতে পারে না। এসব কাজে ট্রেনিং দেয়া হয়েছিল আমাকে। মুখ বুজে সব সহ্য করেছি। ব্রিগেডকে ভাবতে দিয়েছি আমার মধ্যে কোনো ধরনের প্রতিরোধ অবশিষ্ট নেই। তাই শেষ পর্যন্ত ফিল্ডে পাঠানো হয় আমাকে। কুরিয়ার লোকটা ছিল এক জানোয়ার। আমাকে বিছানায় নেবার জন্য তর সইছিল না যেন তার। লা এসপেজিয়ার বন্দরে যাই আমরা। একটা ফেইটারে চড়ি। ওটাতে করে মাসে যাবার কথা ছিল। জাহাজের নিজ দিকের একটা স্টোরেজ রুমে থাকতে দেওয়া হয় আমাদেরকে। ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে আমার উপর ঝাঁপিয়ে পড়ল কুরিয়ার। জাহাজ ছাড়তে তখনও 1 ঘন্টা বাকি। ওকে অনুরোধ করলাম ততক্ষণ অপেক্ষা করতে, কিন্তু কে শোনে কার কথা। জামাকাপড় ছিঁড়ে আমাকে উদম করে ফেললো শয়তানটা। রেপ করার চেষ্টা করলো। এমনিতেই তার সঙ্গে শুতাম, কিন্তু লোকটা ছিল স্যাডিস্ট। জোর খাটানো ছাড়া মজা পায় না। মেঝের উপর আমাকে ছুঁড়ে ফেলে চড়ে বসলো আমার গায়ের উপর। শুরু করলো চর, থাপ্পড় আর ঘুষি। কি যে হয়ে গেল আমার ভিতর! বাধা দিলাম ওকে, তাতে আরও যেন খেপে গেল বদমাসটা। চালালো অকথ্য অত্যাচার। মনে হচ্ছিল বুঝি খুন করে ফেলবে আমাকে।
মরিয়ার মতো মেঝে হাতড়ালাম। হাতে পেয়ে গেলাম একটা ভাঙা কাঁচের টুকরো। লোকটা আমার শরীরের উপর উপর হতেই সেটা ঢুকিয়ে দিলাম তার পিঠে। চিৎকার দিয়ে আমার উপর থেকে সরে গেল সে। ততক্ষণে মাথা খারাপের মতো হয়ে গেছে আমার। এলোপাথারি কোপাতে শুরু করলাম ব্যাটাকে। যখন সংবিদ ফিরল তখন সর্বনাশ হয়ে গেছে। মরে গেছে লোকটা, তার রক্তে ভেসে যাচ্ছে মেঝে। মানুষ খুন করেছি আমি। ফুপিয়ে উঠল সোনিয়া। তাড়াতাড়ি ওকে জড়িয়ে ধরল রানা। বলল, শান্ত হও। যা করেছ তা আত্মরক্ষার জন্য করেছ। মৃত্যুই প্রাপ্য ছিল লোকটা। আমি কোনো অন্যায় করিনি, না একটুও না। আত্মগ্লানি থেকে বাঁচতে চাইলে এটাই প্রথমে বিশ্বাস করতে হবে তোমাকে। একজন মানুষের প্রাণ নিয়েছ তুমি, তবে সেটা নিতান্তই নিজের প্রাণ বাঁচানোর সাথে। এটা একটা যুদ্ধ সোনিয়া। হয় মারো নয় মরো, এটাই যুদ্ধের নিয়ম। ওর দিকে মুখ তুলে তাকালো সোনিয়া। তুমি এক অদ্ভুত মানুষ রানা। অকাট্য যুক্তি দেখাচ্ছ। মনে হচ্ছে নিজের বেলাতেও খাটাও এই যুক্তি, কিন্তু গলার স্বর বলছে যুক্তিটা সবসময় মানতে পারো না। চুপ করে রইল রানা, কিন্তু মনে মনে স্বীকার করলো ভুল বলেনি মেয়েটা। বহু মানুষ মারা পড়েছে ওর হাতে। তাদের সবাই ছিল মন্দ লোক। হত্যাগুলো করতে হয়েছে পরিস্থিতির তাগিদে। কিন্তু মানুষের রক্তে হাত রাঙানোর গ্লানি কি দূর হয়েছে ওই যুক্তি দেখিয়ে? না, হয়নি। প্রায়ই দুঃস্বপ্ন দেখেও মনকে পীড়া দেয় সেসব চিঠি। তবে সোনিয়াকে বলা চলে না। তার সোনিয়াকে বলা চলে না। আমার কথা বাদ দাও, বলল রানা। এরপর কি ঘটল? কুরিয়ারকে খুন করার পরে? না, তোমাকে ধর্ষণ করতে আসা একটা পশুকে খুন করার পরে। কৃতজ্ঞতা ফুটল সোনিয়ার চোখে। বলল, বুদ্ধি খাটালাম আমি। লোকটার পোশাক চড়ালাম নিজের গায়ে। ট্রাউজারের পা গুটিয়ে নিলাম। কোটের ভিতর ভরে নিলাম নিজের জামা। চুল ঢাকলাম ওর টুপির ভিতরে। তখন রাত নেমে এসেছে। অন্ধকারে কেউ চিনতে পারল না আমাকে। বন্দরের শ্রমিকরা ফেইটারে মালামাল ওঠাচ্ছিল। তাদের সঙ্গে মিশে নেমে গেলাম ডকে। চমৎকার, প্রশংসা করল রানা। কাজটা কঠিন ছিল না, বলল সোনিয়া। কঠিন ছিল ডকে পা ফেলার পরের মুহূর্তটা। কেন, কি ঘটেছিল? চিৎকার করতে ইচ্ছে হচ্ছিল। চেঁচিয়ে সবাইকে জানাতে ইচ্ছে করছিল আমি মুক্ত। খুব কষ্ট করে ঠেকিয়েছি নিজেকে। এরপরের অংশটা ছিল আরও সহজ। কুরিয়ারের কোটের পকেটে নগদ টাকা ছিল। বাসে চেপে চলে গিয়েছিলাম জেনোয়ায়। নতুন পোশাক আর বিমানের টিকিট কেটে পরদিন দুপুরেই পৌঁছে গিয়েছিলাম বাস্তিয়ায়, মানে কর্সিকায়। ওখান থেকে পোর্তো ভেসিওয় চলে গিয়েছিলে? হ্যাঁ। তোমার দাদি জানতেন এসব ঘটনা? কিছুটা। খারাপ অংশগুলো বলিনি ওকে, তবে সম্ভবত আন্দাজ করতে পেরেছিলেন। আমি অবশ্য ওসব নিয়ে মাথা ঘামাইনি। মুক্তি পেয়েছিলাম, সেটাই ছিল আনন্দের ব্যাপার। ওটাকে মুক্তি বলে না সোনিয়া। সত্যি বলতে কি, নতুন একটা কারাগারে ঢুকেছিলে তুমি। চারপাশের পাহাড় ছিল সেই কারাগারের দেয়াল। মুখ ঘোরালো সোনিয়া। তাতে কিছু যায় আসে না। ওভাবে বাকি জীবন কাটিয়ে দিতে পারতাম আমি। ছোটবেলা থেকে ওই পাহাড় আর উপত্যকাকে ভালোবেসেছি আমি। স্মৃতিগুলোই ধরে রাখো, রানা বলল। আর কখনো ফিরে যেও না ওখানে। বুড়ো কুচকে ওর দিকে তাকালো সোনিয়া। তুমি তো বলেছিলে একসময় ওখানে ফিরতে পারবো আমি, যখন দাদির খুনিরা শাস্তি পাবে। হয়তো, কিন্তু কবে নাগাদ তা ঘটবে তার কোনো নিশ্চয়তা নেই। তার আগে ওখানে ফেরা উচিত হবে না তোমার। সবচেয়ে ভালো হয় যদি কখনোই না ফেরো। একটু থামলো রানা, ভাবছে। রহস্য এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি। সোনিয়ার অতীত ইতিহাস সম্পর্কে জানা গেছে, কিন্তু তাতে বিশেষ লাভ হচ্ছে না ওর। মারিয়া মাজোলা নিশ্চয় আরও কিছু জানতেন, এমন কিছু যা ওর তদন্তে সহায়ক হবে। সে কারণেই সোনিয়াকে পাঠিয়েছেন ওর সঙ্গে। কি সেটা? মেয়েটাকে আরেকটু জিজ্ঞাসাবাদ করবে বলে ঠিক করলো। কিছু মনে করো না, আরও কিছু প্রশ্ন আছে আমার, বলল। ড্রাগের চোরাচালান, ওটা ঠিক কিভাবে করা হয়? কুরিয়ারের কথা শুনলাম সঙ্গে একটা মেয়ে থাকে। ওরা কি কোনো কন্ট্রাক্টের সঙ্গে দেখা করে? হ্যাঁ, মাথা ঝাঁকালো সোনিয়া। জায়গা আর সময় ঠিক করা থাকে। নির্দিষ্ট একটা পোশাকে মেয়েটাকে থাকতে হয় সেখানে। কন্ট্রাক্ট তার সঙ্গে দেখা করে। কুরিয়ার থাকে পিছনে। মেয়েটা দালাল সেজে। পুলিশ ধরলে এই কাভারই ব্যবহার করা হয়।
তার মানে মেয়েটার মাধ্যমে যোগাযোগ রাখে কন্ট্যাক্ট আর কুরিয়ার। ড্রাগের ডেলিভারিও কি ওভাবেই সারা হয়? মনে হয় না। আমি তো সত্যিকারভাবে একবারও কাজটা করিনি। তবে যদ্দূর জানি কন্ট্যাক্ট শুধু ডিস্ট্রিবিউশনের শিডিউল ঠিক করে। তার নির্দেশ অনুসারে সরবরাহকারীর কাছে যেতে হয় কুরিয়ারকে। এক্ষেত্রেও সঙ্গের মেয়েটাকে কাজে লাগানো হয়। তার মানে যদি কেউ গ্রেপ্তার হয় বা ধরা পড়ে সেটা হবে ওই মেয়ে। হুম। পতিতা নিয়ে খুব একটা মাথা ঘামায় না পুলিশ। ধরা পড়লেও সহজেই তাকে ছাড়িয়ে আনা যায়। ভালো বুদ্ধি, মাথা দোলালো রানা। মেয়েটা ধরা পড়লেও কুরিয়ার নিরাপদ থাকছে। সরবরাহকারীর কাছে সে নিজেই যেতে পারবে। একটু ভাবলো, দেয়ালের দিকে নিমেষ তাকিয়ে বোঝার চেষ্টা করলো কৌশলটার মধ্যে উল্লেখযোগ্য কিছু আছে কিনা। বেশিরভাগ ঝুঁকি কমিয়ে আনা হয়, যোগ করলো সোনিয়া। ড্রাগ আনা নেওয়ার প্রতিটা ধাপেই নিরাপত্তা বজায় রাখে ওরা। মানে অমনটাই শুনেছি আমার সঙ্গের মেয়েদের মুখে। ঝুঁকি কমিয়ে আনা হয়, ভুরু কুচকালো রানা। হ্যাঁ, প্রতিটা ধাপেই ফেল সেফ সিস্টেম আছে। দরকার হলে মাল ফেলে দেওয়া হবে, তাও আসল লোককে কিছুতেই ধরা পড়তে দেওয়া হবে না। খুবই অর্গানাইজ ওরা। একটু চমকে উঠল রানা। ধরতে পেরেছে রহস্য। ঝুঁকি কম, লাভ বেশি, এটাই একটা প্যাটার্ন। এই কৌশলে কাজ করে ফেনিস? সোনিয়া জিজ্ঞেস করলো। এই কন্ট্যাক্টরা কোত্থেকে আসে? কিভাবে ব্রিগেডের সঙ্গে যোগাযোগ করে ওরা? তা আমার জানা নেই, তবে ড্রাগের ব্যবসা থেকে প্রচুর আয় করে ব্রিগেড। ওটাই ওদের আয়ের মূল উৎস। পুরো সংগঠন চলে ড্রাগ চোরাচালানের টাকা দিয়ে। শুরুতে নিশ্চয় এমন ছিল না। কবে থেকে শুরু হয়েছে এসব তা বলতে পারো? কয়েক বছর আগে থেকে ব্রিগেড যখন নতুন করে বিস্তার শুরু করলো। বিস্তারটা সম্ভবত ওই ড্রাগের টাকা থেকে হয়েছে। কিন্তু সেটা শুরুটা কিভাবে হয়েছে? শোনো, শোনা কথাই শুধু বলতে পারি তোমাকে। ইতালিয়ান জেলে বন্দী ছিল রেড ব্রিগেডের কিছু নেতা। তাদের সঙ্গে নাকি রহস্যময় এক লোক দেখা করে, প্রস্তাব দেয় ড্রাগের ব্যবসায় যোগ দেবার। যুক্তি দেখিয়েছিল এতে ঝুঁকি কম, অন্তত কিডন্যাপিং আর চুরি ডাকাতির চেয়ে কম তো বটেই, কিন্তু আয় অনেক। সোজা কথায় বলল রানা, সশব্দে চিন্তা করছে। ওদেরকে সহজ কায়দায় বড় ধরনের ফাইন্যান্স করতে চেয়েছে সে। দু চারজন মানুষকে কাজে লাগালেই চোরাই ড্রাগ থেকে লাখ লাখ লিরা কামাই করা সম্ভব। ঝুঁকি কম, লাভ বেশি। খুব বেশি লোকবলেরও প্রয়োজন নেই। ঠিক ধরেছ, সোনিয়া বলল। যতটুকু জানি ড্রাগ জোগাড়ের সমস্ত কন্ট্রাক্ট ওই লোকের মাধ্যমেই আসে। ওর কারণেই কারি কারি টাকা পাচ্ছে রেড ব্রিগেড। আর সে টাকায় নিজেদের আসল উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারছে ওরা। চেহারায় কিছুটা রুক্ষতা ভর করল রানার। প্রচলিত সমাজ ব্যবস্থাকে ভেঙে দেওয়ার আন্দোলন, সোজা কথায় টেরোরিজম। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ওই লোকটা ব্রিগেডের নেতাদের সঙ্গে যে দেখা করেছিল, সে কি এখনও যোগাযোগ রাখছে? কাজ ঝাঁকালো সোনিয়া। এবারও শোনা কথাই বলতে হবে। মাত্র দুবার তাকে সামনাসামনি দেখেছে নেতারা। এরপর থেকে পালাক্রমে তার প্রতিনিধিরা যোগাযোগ রাখছে। তারাও কিছুদিন পর পর বদলে যায়। অবাক হচ্ছি না, অনুসরণ করার মতো নির্দিষ্ট কোনো সূত্র রাখা হচ্ছে না। এভাবেই কাজ করে ওরা। কারা? ফেনিস? বিস্মিত চোখে রানার দিকে তাকালো সোনিয়া। এ কথা কেন বলছো? কারণ এটাই একমাত্র ব্যাখ্যা। সত্যিকার নারকোটিক্স ডিলাররা কখনো রেড ব্রিগেডের মতো উন্মাদদের সঙ্গে নিজেকে জড়াবে না। পুরোটাই আসলে একটা কন্ট্রোল সিচুয়েশন। টেরোরিজমকে ফাইন্যান্স করার জন্য এক উপলক্ষ মাত্র। ইটালিতে রেড ব্রিগেড, জার্মানিতে বাদের মেইন হফ, মধ্যপ্রাচ্যে আল কায়দা। এক এক জায়গায় এক এক পদ্ধতিতে টাকা জোগানো হচ্ছে গোপনভাবে। এরা নিজেরাও সম্ভবত জানে না। দুনিয়ায় অরাজকতা ছড়ানোর জন্য ফেনিস ওদেরকে দাবার গুটির মতো ব্যবহার করছে। যত দিন যাচ্ছে ততই শক্তিশালী হচ্ছে সন্ত্রাসবাদীরা, তত বেশি ক্ষয়ক্ষতি মুক্ত পৃথিবীর। রানার হাত আঁকড়ে ধরল সোনিয়া। মানে কি এর? পরিকল্পনা অনুসারে এগোচ্ছে ফেনিস। সনাতন সমাজ ব্যবস্থাকে ধ্বংস করতে শুরু করেছে ধাপে ধাপে। কিভাবে সেটা করা হচ্ছে তার একটা অংশ আমাকে দেখিয়ে দিয়েছ তুমি। বাকিটা আন্দাজ করতে কষ্ট হচ্ছে না।
গেরিলা যুদ্ধের কৌশল নিয়েছে ওরা। পুরো পৃথিবীকে ভাগ করেছে ছোট ছোট যুদ্ধক্ষেত্রে। একটা করে অপরাধী দল সেসব যুদ্ধক্ষেত্রকে ধ্বংস করছে চোরাগোপ্তা হামলার মাধ্যমে। অবিশ্বাস্য। এ তো নতুন কিছু নয়, বলল সোনিয়া। ইন্টেলিজেন্সের সঙ্গে জড়িত তুমি। দুনিয়া জুড়ে সন্ত্রাসের ব্যাপারে আগে থেকেই নিশ্চয় আইডিয়া আছে তোমার। হ্যাঁ, বলল রানা। কিন্তু সেসব যে একসুতোই গাথা তা জানা ছিল না। পরিস্থিতি অত্যন্ত গুরুতর সোনিয়া। সাধারণ কোনো অপরাধীর মোকাবেলা করছি না আমরা। এরা বিবেকহীন, সুসংগঠিত। কাজে লাগাচ্ছে ফ্যানাটিক আর উন্মাদদেরকে। যুক্তি মানবে না ওরা। কোনো প্রলোভনে কাজ হবে না। উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত থামবেও না কিছুতেই। এটুকু বলে থেমে গেল রানা। অন্ধকারে আলোর রেখা দেখতে পেয়েছে। আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসছে ফেনিসের ষড়যন্ত্রের স্বরূপ। কেন একই সঙ্গে অপরাধী চক্র এবং সরকারি লোকজনকে হাতে রাখছে ওরা, তা বুঝতে পেরেছে। সন্ত্রাসী আর অপরাধীদের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করা হবে। বিপদে ফেলা হবে বিভিন্ন দেশের সরকারকে। শাসনযন্ত্রের শীর্ষ পদে থাকা রাষ্ট্রনায়করা যখন অসহায় হয়ে পড়বে, যখন ক্ষমতার পালাবদলের জন্য মুখর হয়ে উঠবে জনতা, তখনই তা হিসেবে আবির্ভূত হবে ফেনিস কাউন্সিলের সদস্যরা। কাজটাকে তাদেরকে সাহায্য কাজটাতে তাদেরকে সাহায্য করবে সরকারি লোকেরাই। এভাবেই পৃথিবীর মালিক হবে তথাকথিত নীল রক্তধারী ফিনিক্সরা, রাজনীতির লেবাস পরে। সঙ্গীতের দিকে ফিরল রানা। বলল, আমি মত পাল্টেছি সোনিয়া। তোমার সাহায্য চেয়েছিলাম আগে, কিন্তু এখন আর চাই না। অনেক ঝড়ঝাপটা সয়েছ তুমি। এরপর তোমাকে আর বিপদের মাঝে টেনে আনা উচিত হবে না। তাই একটু ভুরু উঁচু করল সোনিয়া। ব্যাপারটা এত সহজ, চাইলে আর বাদ দিয়ে দিলে? কেন, তোমার পছন্দ হচ্ছে না সেটা? তোমার মতো মানুষ আমি আগে কখনো দেখিনি রানা, থমথমে গলায় বলল সোনিয়া। একটু যেন রেগে গেছে। দ্রুত ওঠানামা করছে চাদরে ঢাকা সুগঠিত বুক। মরা একটা মানুষের মাঝে প্রাণ ফিরিয়ে দিলে, তার বুকের ভিতর জাগিয়ে তুললে প্রতিশোধ স্পৃহা। অথচ তারপরে তাকে আবার বলছো সরে দাঁড়াতে। তোমার মঙ্গলের জন্য বলছি, বলার চেষ্টা করলো রানা। মঙ্গল? ওর মুখের কথা কেড়ে নিয়ে প্রায় চেঁচিয়ে উঠল সোনিয়া। আবার গা ঢাকা দিতে হবে আমাকে, ফিরে যেতে হবে আতঙ্কের সেই জীবনে। প্রতি মুহূর্তে আটকে উঠতে হবে। এই বুঝি আমার নাগাল পেয়ে গেল খুনিরা। একে তুমি মঙ্গল বলছো? গতকাল তুমি আমাকে কথা দিয়েছিলে এসবের নীতি ঘটাবে, আর সে কথা ফিরিয়ে নিচ্ছ। না, রানা বলল, তোমার নিরাপত্তার ব্যবস্থা অবশ্যই করব আমি। টাকা পয়সা, লুকানোর জায়গা সবই ঠিক করে দেব। বিগি বিগড়া তিস্তিরা কোনোদিনই আর খোঁজ পাবে না তোমার। তারপরেও সেটাকে মুক্তি বলা চলে না রানা। না, যাব না আমি। খেয়াল খুশি মতো আমাকে তাড়িয়ে দিতে পারো না তুমি, নিজের সুবিধের জন্য, কিংবা আমাকে করুণা দেখানোর জন্য। সোনিয়ার কৌশিকান চোখ দুটো জ্বলছে। কি অধিকার আছে তোমার? কোথায় ছিলে তুমি যখন দিনের পর দিন অকথ্য অত্যাচার চালানো হয়েছিল আমার উপর? ওসব আমি সয়েছি, তুমি নাও। কাজেই প্রতিশোধ নেয়ার অধিকার আছে আমার। কেউ তাতে বাধা দিতে পারবে না। যদি দিতেই চাও, আমাকে খুন করতে হবে তোমাকে, কারণ কিছুই আর ঠেকাতে পারবে না আমাকে। এসব সেফ জেদের কথা সোনিয়া, বোঝানোর চেষ্টা করলো রানা। বোকামি করো না, তুমি এখন মুক্ত। নিজেকে আবার জড়িও না এসবের সঙ্গে। বোকামি আমি করছি না, করছো তুমি। বহুদিন ছিলাম আমি ব্রিগেডের সঙ্গে। তোমাকে সাহায্য করবার মতো যোগ্যতা আমার আছে। হতে পারে তুমি বিরাট কিছু, কিন্তু এদেশি সন্ত্রাসীরা কিভাবে কাজ করে সে ব্যাপারে আমার মতো ইনডেপথ নলেজ তোমার নেই। আমি সরাসরি ব্রিগেডের পিছনে লাগতে যাচ্ছি না সোনিয়া। ওদের কাজের ধারা জানবার কোনো প্রয়োজন নেই আমার। তবু আমি তোমার সঙ্গে থাকব। তার মূল্য চুকানোর জন্য যদি শরীর দিতে হয় তাও দেব। থমকে গেল রানা। মেয়েটার কি মাথায় খারাপ হয়ে গেল? শান্ত গলায় ও জিজ্ঞেস করলো, তুমি এত খেপেছো কেন বলো তো? তুমি আমাকে খেপিয়েছ রানা। ভীরুর মতো বেঁচেছি আমি এতদিন, কিন্তু তুমি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো এভাবে বাঁচা অর্থহীন, অত্যাচারিত। যদি মুখ বুজে থাকে, তাহলে আরও শক্তিশালী হতে থাকে অত্যাচারীরা। মনে হচ্ছে বড্ড ভুল করে ফেলেছি, বিড়বিড় করলো রানা। আরেকটা কারণ আছে, না শোনার ভান করে বলে চলল সোনিয়া। আমাদের বিপ্লবকে তুমি ছোট করে দেখেছ, সেটাও মেনে নেওয়া যায় না। কমিউনিজমের আন্দোলনের সঙ্গে জড়িত সবাই মন্দ মানুষ নয় রানা।
পৃথিবীকে বদলে দিয়ে সত্যিকার অর্থে একটা সুন্দর সমাজ গড়তে চায়। এমন আদর্শবাদীর অভাব নেই বিপ্লবীদের মাঝে। ওদেরকে ম্যানিপুলেট করছে একদল ক্ষমতাবান মানুষ, ঠেলে দিচ্ছে সন্ত্রাসের পথে, সারা দুনিয়ার সামনে পরিচয় করিয়ে দিচ্ছে খুনি উগ্রবাদী হিসেবে। তোমার ভাষায় ওরা ফেনিশ কাউন্সিল, আর আমি বলবো এটা পুঁজিবাদের আরেক শাখা ছাড়া আর কিছু নয়। সত্যিকার বিপ্লবী হিসেবে ওদের বিরুদ্ধে লড়াইয়ে নামবার অধিকার আমার আছে। শান্তভাবে মেয়েটার মুখের ভাব যাচাই করলো রানা। কোনো কৃত্রিমতা নেই তাতে। শব্দ করে শ্বাস ফেলে বলল, তোমরা সবাই একরকম ভাষণ দেয় ওস্তাদ। হাসল সোনিয়া, শুকনো হাসি। ভাষণ ছাড়া আর কোনো হাতিয়ার তো নেই আমাদের হাতে। হাসিটা মুছে গেল, সেখানে ভর করলো অদ্ভুত এক বেদনার ছাপ। একটা ব্যাপার লক্ষ্য করেছি আমি। বলল, কি? তোমাকে অনেক দুঃখ জমা আছে তোমার ভিতরে, সেটা মুখ দেখলেই বোঝা যায়। কারণ কি? নিজের পেশা, জীবন, এসব নিয়ে কি তুমি এসব কি সুখী নাও? নিয়ে তুমি এসব নিয়ে কি সুখী নাও তুমি? এ প্রশ্নের জবাব দেওয়ার কোনো প্রয়োজন দেখছি না। প্রয়োজন আছে রানা, হয়তো তোমার জন্য নেই, কিন্তু আমার জন্য আছে। কেন? শুধু আমার প্রাণ বাঁচাওনি তুমি, বেঁচে থাকার লক্ষ্য ফিরিয়ে দিয়েছ। বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু সুখ অনুভব করছি আমি। জীবনটাকে আর মূল্যহীন বলে মনে হচ্ছে না। যে মানুষ আমাকে এই অনুভূতি এনে দিল, তাকে আমি অসুখী দেখতে চাই না। আমারও একটা দায়িত্ব আছে তার প্রতি। ভুলে যাও সব। কঠিন এই জীবন, কঠিন এ পেশা আমি স্বেচ্ছায় বেছে নিয়েছি। এর জন্য যত দুঃখ কষ্ট আসুক, তার দায় আমার, শুধুই আমার। কিন্তু আমি তোমাকে সাহায্য করতে চাই, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। তার কোনো দরকার নেই সোনিয়া। সাহায্য যদি করতেই চাও, তাহলে ফেনিক্সকে ঠেকানোর কাজে সাহায্য করো। তার মানে আমাকে সঙ্গে রাখছো তুমি? হাসলো রানা। উপায় কি? নিজেই তো বললে প্রাণ থাকতে কিছুতেই পিছু হটবে না তুমি। তাছাড়া যে কাজে নামছি, তাতে সঙ্গে একজন মেয়ে থাকলে মন্দ হয় না। জুটি হিসেবে কাবার মেনটেন করা যাবে। খুশিতে উজ্জ্বল হয়ে উঠল সোনিয়ার মুখ। এখন কি তাহলে প্ল্যানটা খুলে বলা যায় আমাকে? রোমে কেন এসেছো তুমি? কি কাজ এখানে? কেন নয়, কাজ ঝাঁকালো রানা। বিয়াঞ্চি নামে একটা পরিবারকে খুঁজছি আমি। দাদির দেয়া তালিকায় পেয়েছো ওই নাম? এই নাম? হ্যাঁ, হুঁ, প্রথমটাই। সে আসলে রোমে ছিল, সে আমলে রোমে ছিল পরিবারটা। এখনও আছে, বলল সোনিয়া। ঠিক রোমে নয়, তবে রোমের খুব কাছে থাকে ওই পরিবারের অন্তত একটা অংশ। বিস্মিত হলো রানা। তুমি কি করে জানো? রেড ব্রিগেডের কল্যাণে। বিয়াঞ্চি পাভারনি পরিবারের একটা ছেলেকে কিডন্যাপ করেছিল ওরা, ত্রিভলির এক এস্টেট থেকে। ওর তর্জনী কেটে পাঠানো হয়েছিল মুক্তিপণের দাবির সঙ্গে। এই তো, খুব বেশি হলে বছর দুয়েক আগেকার কথা। আবছা আবছা মনে পড়ল রানার। পেপারে পড়েছিল এই ঘটনা। ইতালির এক ধনী পরিবারের ছেলেকে অপহরণ করেছিল দুষ্কৃতকারীরা। তবে শেষ পর্যন্ত মুক্তিপণ দেওয়া হয়নি। টাকা পয়সা ছাড়াই তাকে ছেড়ে দিয়েছিল কিডন্যাপাররা। ব্যাপারটা বেশ রহস্যময় মনে হয়েছিল বলে এখনো ভুলে যায়নি। এরপর বেশ কিছুদিনের জন্য খুন খারাপি বেড়ে গিয়েছিল ইতালির আন্ডারওয়ার্ল্ডে। বেশ কিছু বিগ্রাতিস্তি মারা পড়েছিল চোরাগোপ্তা হামলায়। সেই রহস্য ভেদ করতে সক্ষম হয়নি পুলিশ। তবে কি প্রতিশোধ নিয়েছিল ফেনিস? কাউন্সিল সদস্যের আত্মীয়কে অপহরণ করায় খুন করেছিল ব্রিগেডের সদস্যদেরকে। যত ভাবল ততই বদ্ধমূল হলো ধারণাটা। হ্যাঁ, রেড ব্রিগেডের কেউ বিশ্বাসঘাতকতা করেছিল ফেনিসের সঙ্গে। তার মূল্য চুকাতে হয়েছে চরমভাবে। ওদেরকে কঠিন শিক্ষা দেওয়া হয়েছে। সোনিয়ার দিকে চোখ ফেরালো রানা। ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলে তুমি? ওহ, আমি তখন মেডিসিনিয়ার ক্যাম্পে ছিলাম। আসলে কি ঘটেছিল সে ব্যাপারে কিছু শোনোনি? কানাঘুষো ছাড়া আর কিছু না। সবাই বলাবলি করছিল ব্রিগেডের ভিতরে বেইমানি করেছে কারা যেন। খুব শীঘ্রই তাদেরকে কঠিন সাজা দেওয়া হবে, যাতে ভবিষ্যতে অমন দুঃসাহস না দেখায় কেউ। পেয়াঞ্চি পাভারনি কিডন্যাপিং নিয়ে খুব বিচলিত হয়ে পড়েছিল মনে হয়েছিল ওখানকার নেতাদেরকে। ওদেরকে বলতে শুনেছি কাজটা নাকি আসলে ফ্যাসিস্টদের মদদে ঘটেছে। ফ্যাসিস্ট মানে? পুরনো এক ব্যাংকার, এককালে বিয়াঞ্চিদের হয়ে কাজ করত। লোকটা সম্ভবত জার্মান। ব্রিগেডের নাগাল পেল কিভাবে? টাকা থাকলে সবই সম্ভব। উঠে পড়ল রানা। বলল, যত শীঘ্রই সম্ভব কাজে নামতে হবে আমাদেরকে। তুমি কি এখন যেতে পারবে আমার সঙ্গে? নিশ্চয়, বলে বিছানা থেকে পা নামলো সোনিয়া। ব্যথায় গঙিয়ে উঠল সঙ্গে সঙ্গে।
তাড়াতাড়ি ওকে ধরে ফেললো রানা। সময় দিল ব্যথাটা সয়ে নেবার জন্য। ধন্যবাদ, মৃদু কণ্ঠে বলল মেয়েটা। ওকে আস্তে আস্তে দাঁড় করালো রানা। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, অসুবিধা হচ্ছে না তো? আর একটু বিশ্রাম নেবে? জবাব না দিয়ে হাসলো সোনিয়া। অত দুশ্চিন্তা না করলেও চলবে। তোমার বন্ধুর কথা ভাবো। আমাকে কাজে লাগাতে চাইছো, সেটাও কিভাবে নেবে? ভালোভাবেই নেবে। বিশেষ করে তোমার কাছ থেকে যা যা জানতে পেরেছি সেগুলো যখন শুনবে। এর মধ্যে হেলসিঙ্কিতে পৌঁছে যাবার কথা কুয়াশার। খুব শীঘ্রই ওর সঙ্গে কথা বলবো আমি। এখন এসো, আমি তোমাকে পোশাক পরতে সাহায্য করছি। গতকাল যদি এ কথা বলতে কিছুতেই রাজি হতাম না আমি। আর এখন হেল্প মি রানা। সমাপ্ত। আগামী খণ্ডে বাকিটুকু জানা যাবে।